কানপুর টেস্টের আগের দিন বোমা ফাটালেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা। মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। হতাশ সমর্থকরা সব ফরম্যাটে প্রিয় তারকাকে মাঠে দেখতে চান আরও কিছুদিন। অনেকটাই কষ্টের, যেহেতু দ্বিতীয় সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এরকম প্লেয়ার তৈরি হবে কি না জানি না, ওনার মতো এরকম পারফরমেন্স দিতে পারবে জানি না। তিনি চাইলে আরো 2-3 বছর খেলতে পারতেন। It is a bad news for all Bangladesh fans. দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক। বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর। দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও 2 দিন। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা বাড়িয়েছে ভোগান্তি। স্বজন ও সহযোদ্ধারা, তরুণদের আত্মত্যাগ লিপিবদ্ধ করার তাগিদ শিক্ষাবিদের। কাজ চলছে জানালো বোর্ড। এবং খামার থেকে ডিম কিনতে না পারায় বাড়ছে দাম। মোটা অঙ্কের মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগী। দাবি ব্যবসায়ীদের। ব্যবস্থা নেয়ার আশ্বাস ভোক্তা অধিকারের। কানপুর টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন সাকিব আল হাসান। জানিয়ে দিলেন টেস্ট এবং টি-20 থেকে অবসর নিচ্ছেন দেশের এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে টি-20 আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক, তখনই সাকিব আল হাসানের আচমকা উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর। হলো তাই। কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেঘে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট, তবে ভারতের মাটিতে নয়। ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা সেরেই বাংলা রাঙিনায়। যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে, যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে, ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে, সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে। দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। তবে এ তো নতুন বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি, শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ। তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো? তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক। যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না, বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি-20 নিয়ে আর আগাতে চান না সাকিব। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেও পরিষ্কার করেছেন তিনি। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। 2 ফরম্যাট নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তবে যে ফরম্যাট তাকে প্রথমে দিয়েছে বিশ্বসেরার তকমা, সেই ওয়ানডে ক্রিকেট আপাতত চালিয়ে যেতে চান। হয়তো সেখানেও থামতে চান 2025 সালেই। সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন, ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। হয়তো প্রকৃতিও কাঁদছে। শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয়, তার এমন অবসরের সিদ্ধান্তে মুষড়ে পড়েছে গোটা বাংলায়।
গেল 17 বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব, হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয়, বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এ ঋণ দেবে সংস্থাটি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এদিকে বাংলাদেশে সোলার প্ল্যান্ট নির্মাণ সহ বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে এ তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয়। আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় ৪২,০০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪,০০০ কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে ১৮,০০০ কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্তা পাওয়ার। তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশকে পুনর্গঠনের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে অধিবেশনের ফাঁকে সাইড লাইনে বিভিন্ন বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে গুম, খুন ও বহুল আলোচিত আয়নাঘর সম্পর্কে জানতে চেয়েছে জাতিসংঘ হাই কমিশন সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহিন। ৫ দিনের সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘে ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক এবং দাতা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশের পুনর্গঠন ও সংস্কার কর্মসূচির উপর জোর দেন তিনি। এই জন্য ডক্টর ইউনূস সবার সহযোগিতা চান। ভঙ্গুর একটা ইকোনমিকে আবার সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের এবং প্রফেসর ইউনূসের এটা এখন একটা হাই আমি বলি যে খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে ইকোনমিকে কিভাবে রিভাইটালাইজ করা যায়। বুধবার জাতিসংঘের সাইডলাইনে সামাজিক ব্যবসা, তারুণ্য ও প্রযুক্তি শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এদিন বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা বাংলাদেশের গুম খুনের তথ্য ও আয়নাঘর সম্পর্কে জানতে চান। ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটসের লিডার তারা এসেছিলেন কেরি কেনেডির নেতৃত্বে। ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, অ্যানিয়াস ক্যালামার্ট ছিলেন,
ওইখানে হিউম্যান রাইটসের বিষয়ে আলাপ হয়েছে, বিশেষ করে আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সে বিষয়ে কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানকে সৌজন্য সাক্ষাৎ দেন। পরে নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে জলবায়ু শীর্ষক একটি ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাইডলাইনের বিভিন্ন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ পুনর্গঠন ও বিগত সরকারের অপশাসনের বিস্তারিত তুলে ধরেন। নতুন বাংলাদেশের সংস্কারের জন্য চেয়েছেন সবার সহযোগিতা, সেই সাথে বাংলাদেশের তারুণ্যের জয়গান গান বিশ্ব দরবারে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরও থাকছে। মুড়ি বিস্কুটের আড়ালে সৌদি পাঠানো হচ্ছিল 42 টন নিষিদ্ধ সুগন্ধি চাল। অভিযান চালিয়ে জব্দ করল চট্টগ্রাম কাস্টমস। সিএনএফ এজেন্টদের যোগসাজশের অভিযোগ। জুলাই বিপ্লবের ঘটনা ও শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্বজন, সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মকে তরুণদের এই অবদানের কথা জানাতে এসব ঘটনা সন্নিবেশন করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। মুক্ত করতে এই গণজাগরণের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের অনেকের। অবশ্যই সবাই সেটাকে সাধুবাদ জানাবো এবং আমরা চাইবো যে এমন কিছু হোক। আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশেষত আবু সাইদ ও মীর মুগ্ধর জীবনী বইয়ের পাতায় দেখতে চান শহীদের সহপাঠী ও শিক্ষকরা। ভবিষ্যতে ছাত্রদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শহীদ আবু সাইদকে নিয়ে লেখার অনেক কিছু আছে। পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মের এই সাহসিকতার কথা জানাতে আলোচিত এসব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি। 2024-এর যে ঘটনা এবং সেই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের অন্তর্ভুক্তিটা এটা একেবারেই আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই বিপ্লব ও ছাত্র জনতার ত্যাগের বিষয়ে পাঠ্যপুস্তকে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো তার একটা রিফ্লেকশন আমাদের কোনো কন্টেন্টে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব। পাঠ্যতালিকার কোন বিষয়ে এই ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে তা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও ডেঙ্গুর ভয়াবহ রূপ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। চলতি মাসের 25 দিনেই 55 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 14,000। একে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দিন থেকে এখনো ছেলে আমার কিছু খাচ্ছে না। গত 8 দিন যাবত জ্বর, ওনার হলাম তীব্র জ্বর, তারপর মাথা ব্যথা, পেটে ব্যথা, হালকা পাতলা হাঁটু ব্যথা, যেমন হাতে ব্যথা ছিল। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 13,714 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা আগের যে কোনো মাসের তুলনায় দ্বিগুণ। প্রাণ গেছে 55 জনের। গত মঙ্গলবার পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। ওই দিন তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। চিরুনি অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, সংকট প্রকোপ হওয়ার পর হুঁশ ফেরে কর্তৃপক্ষের। কয়েকদিন পর পর একটু আসে ধোঁয়া দেয়, সেই ধোঁয়ায় তো শুধু খালি মশা উড়ে, মশা তো আর মরে না। এখনো পর্যন্ত অভিযান নাই, আর চোখে পড়ার মতন আমাদের এরকম আসে নাই। পশ্চিম শেওড়াপাড়ায় আমাদের সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে দেশ ভিজলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। আরও 2-1 দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে। খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে। বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকতে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাঁটু সমানে পানি হয়ে যায়, আমাকে মোটরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায়। মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী, সেজন্য কিন্তু আমরা বাংলাদেশে যে সামুদ্রিক বন্দরগুলো আছে
তাদেরকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। এতে তিস্তা পারের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল আগামী 2 দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। চট্টগ্রামে 2 কন্টেইনার রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সৌদি আরবে রপ্তানির জন্য মুড়ি, বিস্কুট, সরিষার তেল, শুকনো মরিচের মতো খাদ্যপণ্যের 4টি কন্টেইনারের 2টি চালান আনা হয় নগরীর একটি বেসরকারি ডিপোতে। নীলফামারীর অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চালানগুলো রপ্তানি করছিল, কিন্তু কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদ আসে রপ্তানির এ চালানে রয়েছে বিপুল পরিমাণ রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল। বিকেলে অভিযান চালিয়ে 4টি কন্টেইনার জব্দ করে, যার 2টিতে ছিল রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল। জব্দ করা এ চালের পরিমাণ 42 মেট্রিক টন। দেখছেন সন্ধ্যার সময়। খামার থেকে নয় মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিম কিনতে হয় ব্যবসায়ীদের। এ কারণে ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে বলে দাবি তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির নেতাদের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কাজ করার আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। গত 15 সেপ্টেম্বর কৃষি বিপণন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রতি পিস ডিমের উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারিতে 11 টাকা 1 পয়সা এবং খুচরায় 11 টাকা 87 পয়সা দাম নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে ডিম ও পোল্ট্রি সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কার্বন কপি আপনাদের কাছে থাকবে, মূল কপি দিয়ে দিবেন গ্রাহককে, কিন্তু সেরকম আমরা পাই না। অনেকে ক্যাশ মেমো দেনই না, আবার যেনারা দেন সেটি পাকা ক্যাশ মেমো বলে গণ্য হয় না। শুধু হাত বদল নয়, সরকার নির্ধারিত দামে ডিম না পাওয়ারও অভিযোগ করেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তারা পাড়াতে কত রেটে কিনতে পারবে, তার থেকে আমি কত পাবো, আমার থেকে যে কাস্টমার নেবে তার রেট কত হবে, এখানে একটু সমঝোতার দরকার ছিল, কিন্তু তারা ওনারা না করে ওনারা করছেন কি সরকারি রেট হতো এই রেটে বিক্রি করতে হবে, কারণ আমি জিনিসটা পাইলে তো আমি বিক্রি করতে, আর না পাইলে জিনিসটা আমি করতে বিক্রি করবো। ওইখান থেকে যদি নিয়ন্ত্রণটা করা যায় স্যার, আমরাও বাকিরা আপনাদের চেষ্টা করবো, যেভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো যাতে ডিম একটু কম দামে সারা বাংলাদেশ জনগণকে এবং খাওয়ানো যায়। এমন অবস্থায় মধ্যস্বত্বভোগী সহ রাস্তায় চাঁদাবাজি বন্ধে কাজ করার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎসমুখী সমস্যা সমাধানে কাজ করবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। আমরা খেলার খবর। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেও বেশ কিছু আম্পায়ারিং আমার মনে হয় লাস্ট 1-1.5 বছরে ইমপ্রুভ করেছে। তো হ্যালো বললো নাকি কেউ? ও আচ্ছা, আমি আমাকে হ্যালো বলছে। সো আপনার ওই আম্পায়ারিংটা যাতে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট গ্রেডিং, মানে স্টেক হোল্ডার ফর দ্য গেম। সো এখন যেহেতু কিউরেটেডটা হয়েছে আম্পায়ারিং, আমরা খুব স্ট্রংলি নজর দিচ্ছি। অ্যান্ড এই জায়গাটা ইমপ্রুভ করা খুব জরুরি। আপনি জানেন, মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ের, তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য আমরা চেষ্টা করেছি, হিউম্যান এরার তো থাকবেই, ওইটুকু হাতে রেখে যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা আমরা করব। আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে, সাকিব আল হাসান। সেটা ইটস এ মিক্সচার। আজকে আপনারা সবাই অনেকে নিউজ করেছে, বাংলাদেশ ক্রিকেটের এক মোর দ্যান এ লেজেন্ড, সে 1-2 ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। ওইটা আমি, আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গত পরশু 2 দফায় আলোচনা হয়েছে। তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে। মিরপুরে বিসিবি কার্যালয়ে কথা বলছিলেন সভাপতি
ফারুক আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।